নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আল্টিমেট ইংলিশ। আপকামিং ডব্লিউবিসিএস এবং মিসলেনিয়াস এবং একই সঙ্গে ক্লার্কশিপ পরীক্ষাকে লক্ষ্য রেখে আমরা একটা ভালো লেভেলের ট্রান্সলেশন করার চেষ্টা করব। সবার প্রথম আমরা যখন কোনো প্যাসেজ পাবো, আমাদের প্রথম কাজ হবে সেটাকে সম্পূর্ণ পড়ে নেওয়া। আমরা কিন্তু একটা লাইন পড়ে হঠাৎ করে তাকে ট্রান্সলেট করতে যাব না। তো সেক্ষেত্রে সমস্যা যেটা হবে, টেন্সের ক্ষেত্রে একটা বড় গন্ডগোল হয়ে যেতে পারে। কারণ প্যাসেজ ট্রান্সলেশনের একটা বড় বৈশিষ্ট্য হলো যে শুধুমাত্র ভার্ব দেখে অনেক সময় টেন্স নির্ধারণ করা যায় না। কারণ প্যাসেজের যেটা মূল সময় সেই অনুযায়ী হয়তো অনেকগুলো সেন্টেন্সকে তোমাকে ট্রান্সলেট করতে হবে। তো দেখো, এখানে বলছে রাত তখন প্রায় 11টা। হঠাৎ জামাল আমার বাড়ির দরজায় সটাং এসে দাঁড়ালো। বৃষ্টিতে পুরো ভিজে একাকার। জীবনে এই প্রথমবার সে আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলল, আর সেই সঙ্গে কান্নায় ভেঙে পড়ল। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম, বললাম কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, কাল সকালেই আমি সব ঠিক করে দেব। কিন্তু জামালকে কিছুতেই শান্ত করা গেল না। সে শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। মেঝেতে শুয়ে পড়ে কার্পেটে হাত পা চুরছিল। জীবনে একমাত্র সেদিনই তার নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। যদি এই প্যাসেজটাকে তোমরা লক্ষ্য করো, দেখবে এখানে একবারও পূর্ণচ্ছেদ বা দাড়ি নেই। কিন্তু আমরা যখন এটাকে ইংরাজিতে ট্রান্সলেট করব, আমরা ভেঙে ভেঙে নেব। তাতে ভুল হওয়ার সম্ভাবনাও কম থাকবে। এমনকি একটা টানা সেন্টেন্স লিখতে গেলে যে মনোটোনি চলে আসে, সেটাকেও অ্যাভয়েড করা যাবে। এবং বলে রাখি, এরকমটা নয় যে বাংলায় যদি সরল বাক্যে দেয়া থাকে, ইংরাজিতে তোমাকে সেটা সরল বাক্যই করতে হবে। এরকম কেউ মাথার দিব্যি দেয়নি। ইনফ্যাক্ট আমাদের বলা হয় ভাবানুবাদ। আমাদেরকে অর্থ সেম রাখতে হবে, কিন্তু বাক্যের গঠন আমরা যতটা পারবো চেঞ্জ করে দেব। তার মানে এরকম নয় যে আমি খুব বেশি চেঞ্জ করতে গিয়ে ওখানে যে প্রদত্ত অর্থ আর আমি যে ট্রান্সলেশন করার পর অর্থ দাঁড়ালো তার মধ্যে একটা বিস্তর ফারাক ঘটলো। এমনটা করলে চলবে না। আমরা সিম্পল ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেশন করার চেষ্টা করব। তো এখানে দেখো, সবার প্রথম বলছে রাত তখন প্রায় 11টা। হঠাৎ জামাল আমার বাড়ির দরজায় সটাং এসে হাজির হলো বা দাঁড়ালো। তার মানে এখানে সটাং এসে দাঁড়ালো কথার অর্থ এর মধ্যে একটা তাড়াহুড়ো আছে। এবার তুমি একটা জিনিস করতে পারো, তখন রাত 11টা, এটাকে একটা আলাদা সিম্পল সেন্টেন্স করতে পারো। তো সেক্ষেত্রে আমরা টাইম ডিনোট করি ইট ইজ দিয়ে, অর্থাৎ এক্ষেত্রে ইট ওয়াজ হয়ে যাবে, কারণ পাস্ট টাইম রয়েছে। তো তুমি একটা সরল বাক্য এইভাবে বা সিম্পল সেন্টেন্স এইভাবে লিখতে পারো, ইট ওয়াজ অ্যারাউন্ড 11 PM। যদি তুমি পিএম লিখে দাও, তাহলে কিন্তু আর নাইট লেখার দরকার পড়বে না। আর তুমি যদি নাইট লেখো, তাহলে সেক্ষেত্রে পিএম শব্দটাকে লিখবে না। আবার তুমি যদি চাও এই দুটো সেন্টেন্সকে একত্র করতে, অর্থাৎ এই দুটো সেন্টেন্সকে মার্চ করে দিচ্ছ, একটা কমপ্লেক্স সেন্টেন্স করছো, অর্থাৎ ওয়েন নামক কনজাংশন দিয়ে যুক্ত করছো বা অন্য কোনো কনজাংশন দিয়ে যুক্ত করছো, তো সেক্ষেত্রে বাক্যের গঠন হবে একটু অন্যরকম। তো সেক্ষেত্রে তুমি বলতে পারো যে ইট ওয়াজ অ্যারাউন্ড 11 PM when জামাল অ্যাপিয়ার্ড অ্যাট মাই ডোর স্টেপ, অথবা কেম টু মাই রুম। এইভাবে তুমি করতে পারো। তো চলো আমরা এই সেন্টেন্সগুলোকে লেখার চেষ্টা করি। ইট ওয়াজ অ্যারাউন্ড 11 PM, আমি আলাদা আলাদা বাক্য করে দিলাম যে 11টার কাছাকাছি হবে। জামাল রাশ টু মাই হাউস, অর্থাৎ জামাল আমার বাড়িতে এসে হাজির হলো। এই যে শটাং শব্দটা, এটা রাশ শব্দের মাধ্যমে প্রতীয়মান হবে। কিন্তু এখানে যে অংশটা আমরা করিনি সেটা হচ্ছে বৃষ্টিতে পুরো ভিজে একাকার। তাহলে এটার সাথেই আমরা চাইলে পাস্ট পার্টিসিপল ব্যবহার করে দিতে পারি। পাস্ট পার্টিসিপল মানে কি? পাস্ট পার্টিসিপল মানে ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ এখানে আমরা লিখতে পারি কমা দিয়ে ড্রেঞ্চড ইন দ্য রেইন। আচ্ছা, এখানে আরো একটা কথা বলে রাখি, এই যে রাশ শব্দটা, এটার পরিবর্তে তুমি হঠাৎ করে বিনা নেমন্তন্নে অনেকটা অযাচিত আগন্তুকের মতো চলে এসছো, এটা বোঝানোর জন্য বার্জড ইনটু শব্দটাও ব্যবহার করতে পারো। তাহলে এখানে এর পরিবর্তে চাইলে বার্জড ইনটু শব্দটাও তুমি ব্যবহার করতে পারো। এমনকি ঝড়ের গতিতে এসছে এটা বোঝানোর জন্য তুমি স্টর্মড টু শব্দটাও ব্যবহার করতে পারো। স্টর্ম টু, STORMEDTO, তার মানে একদম ঝড়ের বেগে তার বাড়ির কাছে এসে উপস্থিত হলো। তাহলে এখানটায় আমরা অ্যাড করে দেব বৃষ্টিতে ভিজে, অর্থাৎ ড্রেঞ্চড ইন দ্য রেইন। চলে আসি দ্বিতীয় বাক্যে।
জীবনে এই প্রথমবার সে আমার সঙ্গে উচ্চস্বরে কথা বলল। তাহলে এটাকে আমরা ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম এইভাবেও আমরা লিখতে পারি, অথবা ফর দ্য ফার্স্ট টাইম এইভাবেও আমরা সেন্টেন্সটাকে সাজাতে পারি। মানে ধরো লিখলাম ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ, জীবনে প্রথমবার সে গলা তুলল। তাহলে এই যে গলা তোলা, এটার ইংরাজি আমরা জামাল রেইজড হিজ ভয়েস এগেইনস্ট মি করতে পারি। আর যদি রেইজ ভয়েস এই ফ্রেজটা জানা না থাকে, তখন আমরা বলবো হি স্পোক টু মি ইন এ লাউড ভয়েস। তাহলে আমার এক্ষেত্রে যেটা বেটার হবে সেটা হচ্ছে রেইজ ভয়েস। কোনো কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করা বা উচ্চস্বরে কথা বলা, এর জন্য আমরা রেইজ ভয়েস এই ফ্রেজটা ব্যবহার করে থাকি। তাহলে চলো সেকেন্ড সেন্টেন্সটাকে আমরা ট্রান্সলেশন করে নিই। যেহেতু আমার বিরুদ্ধে বলছে, তাই জন্য এগেইনস্ট প্রিপোজিশনটা ব্যবহৃত হয়েছে, এবং খেয়াল করে দেখো পাস্ট টেন্স হিসেবে রেইজড ব্যবহৃত হয়েছে, পুরোটা অতীতের কথা বলা হচ্ছে তাই জন্য। চলে আসি তৃতীয় বাক্যে। আর সেই সঙ্গে কান্নায় ভেঙে পড়ল। তাহলে এটার সঙ্গেই আমরা কমা দিয়ে লিখে দিই ব্রেক। ব্রেক শব্দটাও ব্যবহার করতে পারি, অথবা চাইলে আমরা বার্স্ট ইনটু টিয়ার্স এটাও ব্যবহার করতে পারি। বার্স্ট ইনটু টিয়ার্স বলতে বোঝায় কান্নায় ভেঙে পড়া। চলে আসি পরের বাক্যে। আমি তাকে শান্ত করার চেষ্টা করলাম। তাহলে কাউকে শান্ত করার চেষ্টা করা মানে কাম ডাউন, মানে ট্রাই টু কাম ডাউন। তাহলে এটাকে আমরা একদম সিম্পল ট্রান্সলেশন যদি করি, তাহলে কি দাঁড়াবে? আই ট্রাইড টু। কেন ট্রাইড? কারণ পাস্ট টেন্স হবে, তাই V2। আই ট্রাইড টু কাম হিম ডাউন। এবং দেখো বললাম, তাহলে বললামকে আমরা অ্যান্ড সেট করব, নাকি আমরা এখানে টেলিং প্রেজেন্ট পার্টিসিপল করে দিতে পারি? তাহলে কমা দিয়ে টেলিং হিম। এবার টেলিং হিম যখন লিখব, এরপর আমরা কমা দিয়ে কোটেশন শুরু করব। কেন কোটেশন শুরু করব? বাংলায় যদি কোনো কিছু তোমার ডিরেক্ট স্পিচে দেয়া থাকে, তাহলে ইংরাজিতেও আমরা ডিরেক্ট স্পিচেই করার চেষ্টা করব। কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, তাহলে ভুল বোঝাবুঝির ইংরাজি কি? মিসআন্ডারস্ট্যান্ডিং। কাল সকালেই আমি সব ঠিক করে দেব। তাহলে কোনো সমস্যা যদি হয় এবং সেটাকে যদি ঠিক করার বিষয় হয়, এটাকে ইংরাজিতে বলা হয় ফিক্স এভরিথিং বা ফিক্স দ্য ইস্যু। তাহলে আমরা সবার প্রথম ভুল বোঝাবুঝি হয়েছে, তাহলে এটা লিখতে পারি যে কিছু ভুল বোঝাবুঝি ছিল, ইট ওয়াজ আ মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা লিখতে পারি। এবং আই উইল ফিক্স এভরিথিং, এরকম ভাবে আমরা সেন্টেন্সটাকে ট্রান্সলেট করতে পারি। ফুল স্টপ, কোটেশন শেষ। এবার চলে আসব পরের সেন্টেন্সে। কিন্তু জামালকে কিছুতেই শান্ত করা গেল না। তাহলে কাউকে শান্ত করা ইংরাজি কি? আমরা তো কাম ডাউন লিখতে পারি। এছাড়াও প্রচুর শব্দ আছে, অ্যালে আছে, অ্যালিভিয়েট আছে, প্যাসিফাই আছে, এর মধ্যে যে কোনো অ্যাসুয়েজ বলে একটা শব্দ আছে, এগুলো ব্যবহার করতে পারো। কিন্তু তাকে যদি শান্ত করা না যায়, এটাকে আমরা এক্সপ্রেশনে কিভাবে লিখব? আমরা এইভাবে লিখতে পারি যে হি ওয়াজ বিয়ন্ড কনসোলেশন। বিয়ন্ড শব্দের মানে হচ্ছে বাইরে। তো বিয়ন্ড কনসোলেশন বলতে বোঝায় যে তাকে কনসোল করেও কিছু হবে না, তাকে সমবেদনা জানিয়ে তাকে শান্ত করার চেষ্টা করাটাও একেবারে বৃথা। তাহলে এটাকে আমরা কিন্তু কোটেশনের পরে আলাদা সেন্টেন্স করে এইভাবে লিখতে পারি। এবং এক্ষেত্রে একটা কথা মাথায় রাখবে, এখানে যেহেতু সেন্টেন্সের শুরুতে কিন্তু আছে, বাট মডার্ন ইংলিশে ব্যবহৃত হয়, কিন্তু আমরা হাউএভার লেখাটারই চেষ্টা করব। তাহলে এখানে কি লিখবো? হাউএভার, কমা, হি ওয়াজ বিয়ন্ড কনসোলেশন, অথবা জামাল ওয়াজ বিয়ন্ড কনসোলেশন। সে শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তাহলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদা, এই সমস্ত ইংরাজি যদি না জানো, সরাসরি ক্রাইং লাইক এ চাইল্ড করে দিতে পারো। আর শব্দ করে কাঁদা, এর জন্য আমরা বেশ কিছু শব্দ ব্যবহার করতে পারি, যেমন WAIL, ওয়েল ব্যবহার করতে পারি, অথবা সব বলে, এসবি সব বলেও একটা শব্দ আছে, চাইলে আমরা সেটাকেও ব্যবহার করতে পারি। তাহলে সে শিশুর মতো কাঁদছিল, এটাকে আমরা লিখতে পারি হি কেপ্ট ওয়েলিং লাইক আ চাইল্ড, অথবা ওয়েলিং লাইক এ বেবি। তাহলে এইটুকুনি করে নিয়ে পরের পার্টটা পরে করছি। এবার মাটিতে শুয়ে বা মেঝেতে শুয়ে, এটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্ব প্লাস আইএনজি অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হলে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। তাহলে সরাসরি লিখবো লাইং অন দ্য ফ্লোর। ফ্লোরের ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করি। আচ্ছা, এবার একটা ইংরাজি হচ্ছে
কার্পেটে হাত পা ছুড়ছিল। তার মানে এই যে হাত পা ছোড়া কার্পেটে, এটার জন্য আমরা পাউন্ড শব্দটা ব্যবহার করতে পারি, পিওইউএনডি। এটার মানেও এলোপাথারি হাত পা ছোড়া। অথবা এর পরিবর্তে আরো একটা শব্দ ব্যবহার করা যেতে পারে, ব্যাঙ্গিং। তার মানে আইদার পাউন্ডিং অথবা ব্যাঙ্গিং। তাহলে ব্যাঙ্গিং দ্য কার্পেট অথবা পাউন্ডিং দ্য কার্পেট, যে কোনো একটা ব্যবহার করব। এবং খেয়াল করো এখানে যেহেতু লাইং আছে, তাই জন্য তার সাথে প্যারালাল কনস্ট্রাকশনে আমরা কিন্তু ভার্ব প্লাস আইএনজি যোগ করব অ্যান্ড এর পর। তাহলে অ্যান্ড ব্যাঙ্গিং দ্য কার্পেট। এরপর কি বলছে, জীবনে একমাত্র সেদিনই তার নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না। তাহলে নিজের ওপর নিয়ন্ত্রণ ছিল না, এটার ইংরেজি আমরা করতে পারি যে লুজ কন্ট্রোল। এটা তো ব্যবহার করাই যায়, লুজ সেলফ কন্ট্রোল বা লস্ট সেলফ কন্ট্রোল পাস্ট টেন্স অনুযায়ী। অথবা একটা খুব সুন্দর শব্দ আছে, যখন কেউ আর নিজের মধ্যে থাকে না, অর্থাৎ আত্মনিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, তাকে ইংরেজিতে বলা হয় বাজার্ক, গো বাজার্ক অথবা ওয়েন্ট বাজার্ক। তো সেইটা আমরা যদি লেখার চেষ্টা করি, তাহলে লিখবো দিস ওয়াজ দ্য অনলি টাইম, মানে একমাত্র সেদিনই তো, তাই না? তাহলে অনলি টাইম, ইট ওয়াজ দ্য অনলি টাইম দ্যাট জামাল ওয়েন্ট বাজার্ক। এইভাবে লেখাটাকে শেষ করতে পারি।